পৃথিবীর অন্য কোথায় কি হয় জানি না, কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রতিটা আন্দোলন সংগ্রামের প্রতিটি বাক বদলের মুহূর্তে ছাত্রদের ভূমিকা ছিল অনস্বীকার্য। তারাই ছিলেন আমাদের বাক বদলের অন্যতম চালিকা শক্তি। সেই 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থান, প্রতিটি বাকবদলের মুহূর্তে আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছাত্রদের ভূমিকা ছিল একেবারে অগ্রণী। এদেশের মানুষ, বিশেষ করে মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক এবং অন্যান্য যারা পেশাজীবী আছেন, তারা সবাই যখন দেখে ছাত্ররা কোনো একটি আন্দোলনে অংশগ্রহণ করেছে, কোনো একটি আন্দোলনে তারা নেতৃত্ব দিচ্ছে বা তারা আন্দোলনের সামনের সারিতে আছে, তখন নির্দ্বিধায় ধরে নেয় যে এখানে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে, সরকার নিশ্চয়ই এখানে ভুল কিছু করছে, অন্যায় কিছু করছে। নির্দ্বিধায় তাদের সাথে নিজেদের একাত্মতা ঘোষণা করে এবং তখনই এই আন্দোলনগুলো সফল হয়ে যায়। জনগণ যখন ছাত্রদেরকে বিশ্বাস করে, আস্থা নেয় এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করে, তখন তাদের সেই আন্দোলনগুলো সফল হয়ে যায়। যেই আন্দোলনগুলোর কথা বললাম, ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, এখানে প্রতিটি জায়গাতেই আমাদের ছাত্ররা ছিলে অগ্রণী ভূমিকায়। তার পরবর্তীতে যখন আন্দোলন সফল হয়েছে, 90 পর্যন্ত বলছি, 90 পর্যন্ত যখন আন্দোলন সফল হয়েছে, দেশে একটি পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্ররা তাদের জায়গাতে ফেরত চলে গেছে, অর্থাৎ তাদের শিক্ষা জীবনে তারা ফেরত গেছে। আর যারা মূল রাজনৈতিক ধারার সাথে, অর্থাৎ কোনো রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত ছিল, তারা সেই রাজনৈতিক আদর্শ নিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালিত করেছে। সেই রাজনৈতিক দল, অর্থাৎ প্রধান রাজনৈতিক দলটি যদি প্রয়োজন মনে করেছে, তাদেরকে আবার মেইন স্ট্রিম রাজনীতিতে নিয়ে এসেছে, অর্থাৎ তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছে। কেউ কেউ নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, পরবর্তীতে মন্ত্রিত্ব পেয়েছেন। এগুলো হচ্ছে ধারাবাহিক কাজের অংশ, হুট করে না। একটি আন্দোলন সফল করলাম, তারপরেই পুরো রাষ্ট্র ক্ষমতা আমরা হাতে নিয়ে নিলাম, যা ইচ্ছা তা করলাম, সেটি ছিল না। তারা একটি রাজনৈতিক গাইডলাইনের মধ্যে ছিল। প্রধান রাজনৈতিক দলের নীতি আদর্শের সাথে তাদের ছাত্রদের নিজস্ব প্রয়োজনগুলোকে মিলিয়ে তারা তাদের আন্দোলন করেছে এবং আন্দোলন সফল হওয়ার পরে তারা তাদের মূল জায়গাতে ছিল। তাদের রাজনৈতিক দল যদি মনে করেছে তাদেরকে এখন জাতীয় নেতৃত্বে নিয়ে আসতে হবে, নিয়ে এসেছে। কিন্তু সেটাও অনেক অনেক কাঠখড় পুড়িয়ে তাদেরকে আসতে হয়েছে, অনেক বিচার বিবেচনার মধ্যে দিয়ে তাদেরকে আসতে হয়েছে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে, যেখানে ছাত্রদের মূল অংশগ্রহণটা ছিল আসলে কোটা প্রথার বিরুদ্ধে, অর্থাৎ তারা চাকরিতে আরও বেশি সুযোগ পাওয়ার জন্য, সরকারি চাকরিতে প্রবেশাধিকারটা আরও সহজ হওয়ার জন্য, সহজলভ্য হওয়ার জন্য তারা কোটা প্রথার বিরুদ্ধে একটি আন্দোলন করেছে। আর বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো সরকারি দল বাদে এবং সরকারি দলের অংশীদার অন্যান্য রাজনৈতিক দল বাদে বাদবাকি রাজনৈতিক দলগুলো ছিল মূলত সরকার পতনের আন্দোলনে। কোটা আন্দোলনের সাথে সরকার পতনের আন্দোলনটা একাত্ম করে দিয়ে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সুকৌশলে তাদের সফলতা অর্জন করেছে। আর ছাত্ররা এখানে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলনটি সফল হয়ে যাওয়ার পরে তারা কিন্তু ঘোষণা দিয়েছে ভাতের হোটেলে বসে যে তারা আর এই আন্দোলনে নেই। তাদের আন্দোলন সফল হয়েছে, সরকার তাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিয়েছে। এখন যারা আন্দোলন করছে, অর্থাৎ সরকার পতনের যে আন্দোলন করছে, আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন যারা করছে, তারা হচ্ছে দুষ্কৃতকারী। এই যে প্রথম সারির এখন যারা খুব হম্বিতম্বি করছে, লম্বা লম্বা কথা বলছে, নাহিদ ইসলাম, সার্জিস আলম,
এবং অন্যান্য যারা আছে তাদের সেই সময়ের বিবৃতিগুলো দেখবেন আপনারা পত্রপত্রিকায় এবং মেইন স্ট্রিম মিডিয়াতে দেখবেন। তারা কিন্তু এখান থেকে পিছুটান দিয়েছে। ২২ তারিখ থেকে মূলত একবারে সর্বাত্মক আন্দোলন পরিচালনা করেছে বিএনপি এবং বিএনপির শরিক অন্যান্য ও, রাজনৈতিক দল এবং তাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই আন্দোলনকে চালিয়ে নিয়েছে। ৫ তারিখ পর্যন্ত মূলত তারাই এই আন্দোলনকে এক দফার আন্দোলনে রূপান্তরিত করেছে। আর আজকে তারা দাবি করে বসছে এগুলো সমস্ত কিছু তারাই করেছে, বিএনপি শুধু ফাও ফাও এখানে একটি সরকার গঠন করে মন্ত্রী হয়ে গেছে। ফাও ফাও সরকার গঠন করেছে, একটি নির্বাচন হয়েছে না? আপনাদের মনোনীত সরকারই তো ডক্টর ইউনূস ছিল, সেখানে তো বিএনপির ভূমিকা আপনারা বলেছেন বিএনপি তেমনভাবে আগ্রহী ছিল না। আপনারা চেয়েছিলেন একটি জাতীয় সরকার, যে জাতীয় সরকারের নাম দিয়ে বছরের পর বছর নির্বাচনহীনতায় দেশকে রেখে দিবেন, দিয়ে আপনারা সেখানে কবজি ডুবিয়ে ঘি খাবেন, এগুলোই তো চেয়েছিলেন আপনারা। একটি নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি যখন সরকার গঠন করেছে, এখন আপনারা বলছেন নানা রকম আমাদেরকে ঠাকুরমার ঝুলির গল্প শোনাচ্ছেন যে ডিপ স্টেট এই সেই এই, আপনারা একেবারে পুতু পবিত্র, একেবারে নান্না বাচ্চা, কোনো কিছু জানেন না আপনারা। এই প্রথম কোনো আন্দোলনে ছাত্রদেরকে দারুণভাবে প্রশ্নের সম্মুখীন করেছেন, দারুণভাবে বিতর্কিত করেছেন এই আপনারা সমন্বয়ক নামের, পরবর্তীতে যারা উপদেষ্টা হয়েছেন এবং সমন্বয়ক নাম দিয়ে নানা অপকর্ম করে মবের রাজত্ব কায়েম করে ছাত্রদেরকে প্রশ্নের সম্মুখীন করে ফেলেছেন এবং একটি প্রজন্ম তৈরি করে ফেলেছেন যারা অসভ্য অশ্লীল ভাষায় কথা বলে। বিশ্ববিদ্যালয়ে কি গালিগালাজ শেখায়? এখন কিছু মহিলাদেরকেও দেখছি যারা হেজাব টেজাব মাথায় দিয়ে বোরকা পরে এই অসভ্য নোংরা ভাষায় কথা বলে, আবার তারা জান্নাতের টিকিটও বিক্রি করে। আপনারা শোনাচ্ছেন আমাদেরকে ডিপ স্টেটের জুজুর ভয় ছিল, আপনারা খুব ফেরেশতা ছিলেন বলে সেই ডিপ স্টেটওয়ালারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আসলে আপনারা নিজেরাই ছিলেন ডিপ স্টেট। আপনারাই ইউনূসকে সাথে নিয়ে দীর্ঘদিন থেকে যেতে চেয়েছেন। সেই যে স্যার ৫ বছর, স্যার ৫ বছর, এই স্লোগানগুলো আপনারাই তৈরি করেছেন নানা জায়গায় মেকানিজম করে। এমনকি ঈদের জামাতের পরেও আপনারা এই কাহিনী করেছেন। আপনাদের অসভ্যতা, আপনাদের নোংরামি আপনাদেরকে ভরাডুবি ঘটিয়েছে, দারুণভাবে ছাত্রদেরকে প্রশ্নের সম্মুখীন করেছে এবং এই ছাত্ররা বহুদিন মানুষের কাছে বিতর্কিত হয়ে থাকবে এবং বিশ্বাসহীনতার জায়গাতে তারা থাকবে। মানুষ আর বিশ্বাস করতে চাইবে না যে ছাত্ররা সঠিক জায়গাতে আছে। সব ডিপ স্টেটের ঠাকুরমার ঝুলির ফালতু কাহিনী আমাদের না শুনিয়ে নিজেদের চরিত্রটা ঠিক করুন, যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, যেইভাবে সচিবালয় দখল করে নানা রকম টেন্ডার বাণিজ্য করেছেন, বদলি বাণিজ্য করেছেন, সেখান থেকে যে হাজার হাজার কোটি টাকা আপনারা মালিক হয়েছেন, সেটাকে রক্ষা করার জন্য এখন ঠাকুরমার কাহিনী শোনাচ্ছেন। এগুলো জনগণ বুঝে। আপনারা বিতর্কিত হয়ে